বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে সমাধিস্থলে মানুষের ঢল। কবর জিয়ারত করলেন স্বজনরাও। তার দর্শন ধারণ করে এগিয়ে যাবে দেশ, আশা বিএনপি নেতাদের। অত্যাচার করে, অনাচার করে, বিনা চিকিৎসায় এইভাবেই ওনাকে আমাদের কাছে ছিনিয়ে নেওয়া হলো। সমস্ত বিশ্ব আজকে কাঁদছে। ওনার দর্শন, ওনার ভাবনা, রেইনবো নেশনের ধারণা আমাদের হৃদয়ে আমরা ধারণ করেছি। গুলশানের আজাদ মসজিদে বিশেষ দোয়ায় অংশ নিলেন তারেক রহমান। বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারা দেশে মোনাজাত। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তারেক রহমানের নির্দেশে নয়াপল্টনের কার্যালয়ের সামনে থেকে খুলে ফেলা হলো দলীয় ব্যানার ফেস্টুন। সৌন্দর্য ধরে রাখতে পর্যায়ক্রমে সরানো হবে সারা দেশে, জানালেন রিজভী। সারা দেশে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ব্যস্ততা। জামাত নেতা আজাদ ও নাগরিক ঐক্যের মান্নার প্রার্থিতা বাতিল। বাদ পড়লেও সুযোগ পাবেন আপিলের। ওসমান হাদি হত্যার বিচার আদায়ে কাল থেকে মার্চ ফর ইনসাফ কর্মসূচির ডাক। সব দলের সঙ্গে বৈঠক করবে ইনকিলাব মঞ্চ। ৭ জানুয়ারির মধ্যে চার্জশিট দাবি। বিদেশে বসে দেশে নাশকতার পরিকল্পনা। মিরপুরে অভিযানে সন্ত্রাসী সংগঠন 4 স্টার গ্রুপের 3 সদস্য গ্রেফতার। আগ্নেয়াস্ত্র জব্দ, নির্দেশদাতাদের খোঁজে র্যাব। এবং হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট। নিম্নের মানুষের জনজীবনের স্থবিরতা। ঘন কুয়াশায় 2 জেলায় 9টি গাড়ির সংঘর্ষ। বিমানের শিডিউল বিপর্যয়ে যাত্রীদের ভোগান্তি। দাফনের 2 দিন পরও বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ভিড়। শুক্রবার পরিবারের সদস্যদের নিয়ে দাদির কবর জিয়ারত করেছেন জাইমা রহমান। এছাড়াও সমাধিতে ফুল দেন বিএনপি নেতাকর্মীরাও। তারা বলছেন, বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক। তার আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আগতরা। শুক্রবার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে আসেন তার পরিবারের সদস্যরা। বোন, ছোট ছেলের স্ত্রী, নাতনি জাইমা রহমান, জাহিয়া রহমান সহ স্বজনরা কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন। কবর জিয়ারত করে কোরআন তেলাওয়াত করেন তারা। দোয়া ও মোনাজাতে রুহের মাগফিরাত কামনা করেন। পরিবারের সদস্যরা সমাধিস্থল ত্যাগ করলেও আবারও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। ছুটির দিনের সকালে তীব্র শীত উপেক্ষা করে দূর দূরান্ত থেকে ছুটে আসেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। হাতে ফুল, চোখে অশ্রু নিয়ে সমাধিতে শ্রদ্ধা জানান তারা। নেত্রীর জন্য একটু দোয়া করা, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্থান দান করেন। বাচ্চাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি যে দেখো, এমন একজন মহিয়সী নারী যার জীবনী আমি আমার বাচ্চাদের সাথে শেয়ার করি। মরহুম খালেদা জিয়ার কবর দেখতে এসেছি এক নজর। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কোরআন তেলাওয়াত করে যাচ্ছি। 17 বছরে তিনি ক্ষমতায় না থাকলেও মানুষের হৃদয়ে যে আছেন, এটার বহিঃপ্রকাশই। ম্যাডামের আদর্শকে বুকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে সমস্ত চ্যালেঞ্জকে আমরা মোকাবেলা করতে পারব। সমাধিতে ফুল দেন বিএনপি নেতারাও। তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। পরিকল্পিতভাবে বেগম জিয়াকে স্লো পয়জনিং এর মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ নেতাদের। আমরা বাংলাদেশের পক্ষের সকল যে রাজনৈতিক শক্তি রয়েছে, গণঅভ্যুত্থানের পরবর্তী সময় সকল যে রাজনৈতিক দল রয়েছে, আমরা চাই সকলে আমাদের পূর্বের ভেদাভেদ ভুলে গিয়ে আগামীতে সকলে মিলে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। তাকে স্লো পয়জনের মাধ্যমে হত্যার উদ্দেশ্য ছিল, সেটাই আজকে হয়েছে। এই হত্যার দায় আওয়ামী লীগ, শেখ হাসিনা এড়াতে পারবেন না। ওনাকে অযথাই অত্যাচার করে, অনাচার করে, বিনা চিকিৎসায় যাতে উনি বেঁচে না থাকেন, এইভাবেই ওনাকে আমাদের কাছে ছিনিয়ে নেওয়া হলো। জুমার নামাজ শেষে বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ভিড় আরও বাড়ে। প্রায় 2 দশক ছিলেন ক্ষমতার অনেক দূরে। দীর্ঘ সময় কেটেছে হাসপাতালের বেডে। তবুও মানুষের হৃদয়ে ছিলেন, আছেন, থাকবেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। দাফনের 2 দিন পরও এই সমাধিস্থলে ভিড় তারই জানান দিচ্ছে। জিয়া উদ্যান থেকে তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এদিকে সংগ্রামী নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
গুলশানের আজাদ মসজিদে বিশেষ দোয়ায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের সদস্যরা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর গুলশানে আজাদ মসজিদে আসেন তার বড় ছেলে তারেক রহমান। এ সময় বিএনপির বহু নেতাকর্মীও মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। আসরের নামাজ শেষে দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ স্থায়ী কমিটির নেতারা। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তাদের ছোট ছেলে আরাফাত রহমান কোকর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন মুসল্লিরা। মসজিদের দ্বিতীয় তলায় মোনাজাতে অংশ নেন তারেক পত্নী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ও ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সহ পরিবারের সদস্যরা। দোয়া মোনাজাত শেষে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনের প্রতি ধন্যবাদ জানান তারেক রহমান। এর আগে বাদ জুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে দোয়া ও মোনাজাত করা হয়। এতে অংশ নেন সাধারণ মুসল্লিরা। একই দিন রাজধানীর ঢাকা সহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলার মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এদিকে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন শিক্ষার্থীরা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তৃতীয় দিনের মতো শোক পালন করছে বিএনপি। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খুলে ফেলা হয় দলীয় ব্যানার। আর পর্যায়ক্রমে সারা দেশে এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শোকাবহ পরিবেশ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের তৃতীয় দিনে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা এবং দলীয় পতাকা। চতুর্থ দিনের মতো কার্যালয়ে টাঙানো কালো পতাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শেষ শোক বইয়ে স্বাক্ষর করেছেন দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চলে কোরআন তেলাওয়াত ও মোনাজাত। আমরা সব মানুষের কাছে বলতে চাই যেন দলমত নির্বিশেষে দোয়াটাই করতে। শোককে শক্তিতে পরিণত করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করার অঙ্গীকার নেতাকর্মীদের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার মাধ্যমে এই দেশটা যেন সুন্দরভাবে শাসন করে। শুক্রবার সকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খুলে ফেলা হয় দলীয় ব্যানার ফেস্টুন। যদিও এটা রাজনৈতিক মত প্রকাশের একটি মাধ্যম এইভাবে, কিন্তু এটা যদি কারো অধিকারকে লঙ্ঘন করে এটা ঠিক না। এই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের নেতা বলেছেন যে আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ব্যানার ফেস্টুন 3 দিনের মধ্যে আমরা এটা পরিষ্কার করে ফেলব। যুবদল এবং ছাত্রদলের সদস্যদের শহরের ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলার দায়িত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে পর্যায়ক্রমে দেশজুড়ে কর্মসূচি পালন করা হবে বলে জানান দলের সিনিয়র নেতা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার দর্শনকে ধারণ করে এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। সকালে চট্টগ্রামে প্যারেড মাঠে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, বিএনপি শান্তিপূর্ণ স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা কথা বলে গেছেন বিএনপির পক্ষ থেকে, বাংলাদেশ হবে রেইনবো নেশন, সব রং মিলে রংধনু হয়েছে। সেই বাংলাদেশকে দেখতে চেয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওনার চিন্তা, ওনার দর্শন, ওনার ভাবনা, রেইনবো নেশনের ধারণা আমাদের হৃদয়ে আমরা ধারণ করেছি। এটাকে আমরা ধারণ করে স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই। এই ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না। এ বিষয়ে বিস্তারিত আলোচনা নিয়ে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শাকির আহমেদ। যাচ্ছি তার কাছে। শাকির, আমরা দেখলাম যে বেগম জিয়ার জানাজার পর সেই স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ এখনও কিন্তু রয়েছে এবং একই সাথে তাদের নেতাকর্মীরাও কিন্তু আলাদা আলাদাভাবে জিয়ারত করছেন, পরিবারের সদস্যরাও করছেন। সামগ্রিকভাবে কি তথ্য পাওয়া যাচ্ছে? রাব্বি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সমাধিস্থ করার পর তার যে সমাধিস্থল অর্থাৎ
জিয়া উদ্যানের যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার পরিবারের সদস্য এবং বিএনপি নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের একটি বিপুল উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এমনকি পরিবারের সদস্যদের আগমনের জন্য যতক্ষণ পর্যন্ত সেখানে নিরাপত্তা অবস্থায় রাখা হচ্ছে, পরবর্তীতে খুলে দেওয়ার পরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে মানুষের ঢল। গত 3 দিনে কিন্তু সেই একই পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি নেতাকর্মীরা যেভাবে যাচ্ছেন সেভাবে সাধারণ মানুষও কিন্তু যাচ্ছেন এবং তারা সেখানে দোয়া, মোনাজাত, ফাতেহা পাঠ সহ আনুষঙ্গিক যে তার মাগফিরাত কামনায় যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলো তারা পালন করছেন এবং বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক অবস্থান, তার কৃতিত্ব, সেগুলোও কিন্তু তুলে ধরছেন। আজকে সারাদিন কি কি কর্মকাণ্ড হলো আমরা একটু দেখে আসতে চাই। আমরা দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে মানুষের ঢল, যেটি বলছিলাম যে সেখানে আজকে গিয়েছেন তার পুত্রবধূ অর্থাৎ আরাফাত রহমান কোকুর স্ত্রী শামিলা রহমান, পাশাপাশি তার 2 নাতী অর্থাৎ তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং আরাফাত রহমান কোকুর কন্যাও কিন্তু গিয়েছেন। পাশাপাশি বেগম খালেদা জিয়ার বোনও কিন্তু আজকে গিয়েছেন এবং তারা বেশ খানিকটা সময় অপেক্ষা করেছেন। সেখানে তারা আগে যেমনটি বলছিলাম যে তারা কোরআন খতমের যে বিষয়টি রয়েছে সেটি করেছেন, ফাতেহা পাঠ করেছেন, দোয়া মোনাজাত করেছেন এবং বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা কিন্তু সেখানে ফুলও নিবেদন করেছেন। এবং আজকে আরেকটি যে বিষয় যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আজ শুক্রবার থাকার পর সারা দেশেই কিন্তু জুমার নামাজের পর মসজিদে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে পাশাপাশি তার রুহের মাগফিরাত কামনায় কিন্তু বিশেষ দোয়া মোনাজাত যেটি অনুষ্ঠিত হয়েছে এবং গুলশানে একটিতে তারেক রহমান স্বয়ং নিজেও উপস্থিত হয়েছেন একটিতে। পাশাপাশি এই যে শ্রদ্ধা নিবেদন, তার জন্য দোয়া মোনাজাতের পাশাপাশি কিন্তু বিএনপি নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় যে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার যে অভিযোগ তারা যে করে আসছিলেন সেটা কিন্তু তারা আবারও বলছেন। আজ আমরা দেখতে পেয়েছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সেখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। পাশাপাশি বিএনপির আরেক নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, তিনিও কিন্তু সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন। শ্রদ্ধা নিবেদন করার পর তারা বলেছেন যে বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে কারাগারে রেখে বা বিদেশে যে চিকিৎসা গ্রহণের সুযোগ না দিয়ে সরকার কিন্তু তাকে এক ধরনের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। একই সাথে শাকির আমরা দেখলাম যে এই পুরো এটা নিয়ে তারা কিন্তু বারবারই বলছেন যে তারা শোককে শক্তিতে পরিণত করে নির্বাচন সহ সামনের দিকে দলকে আরো দৃঢ়তার সাথে এগিয়ে নিয়ে যেতে চান। এমন একজন কিংবদন্তি দেশনেত্রীর মৃত্যুতে আসলে বিএনপির নেতাকর্মী সহ সারা দেশবাসী কিন্তু শোকাহত, কিন্তু শোকের পরেও বেগম খালেদা জিয়ার যে অসামান্য অবদান সেগুলোকে তারা আঁকড়ে ধরে বা তিনি যে রাজনীতিতে আপোষহীনতা, দেশ পরিচালনা যে দৃঢ়তা দেখিয়েছেন, পাশাপাশি তার মানুষের সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে তিনি যে ব্যক্তিত্ব দেখিয়েছেন সেটিকে ধারণ করে কিন্তু বিএনপি নেতাকর্মীরা আগামী দিনে এগিয়ে যাবেন। পাশাপাশি তারা বলছেন তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি দীর্ঘ সময় প্রবাসে থাকার পর দেশে এসেছেন, তার নেতৃত্বে আগামী দিনে বিএনপি জাতি গঠনে যে ভূমিকা সেটি আসলে পালন করতে চায় এবং প্রেরণা হিসেবে বেগম খালেদা জিয়ার জীবন, তার আদর্শ, তার রাজনৈতিক দর্শনকে কিন্তু কাজে লাগাতে চায় বিএনপি। সেক্ষেত্রে আজ কিন্তু আবার নির্বাচনের যে মনোনয়নপত্র বৈধ বা যাচাই বাছাইয়ের সর্বশেষও কিন্তু ঘটনাগুলো ঘটছে। রাব্বি, আপনি ঠিকই বলেছেন, যাচাই বাছাই যেটি সেটি কিন্তু আগামী 4 জানুয়ারি পর্যন্ত চলবে, অর্থাৎ আরও 2 দিন কিন্তু যাচাই বাছাই চলবে। আজ যেহেতু 2 তারিখ, সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি হেভিওয়েট কয়েকজন প্রার্থী। যদি বলতে যাই, জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল, যিনি কক্সবাজার 2 আসনের দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী, তার যে মনোনয়ন সেটি কিন্তু বাতিল হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার যে মাহমুদুর রহমান মান্নার যে মনোনয়নপত্র, সেই মনোনয়নপত্র কিন্তু বাতিল হয়েছে। আমরা একটু রিপোর্ট আছে আমাদের হাতে একটি, সেই রিপোর্টটি আমরা একটু দেখে আসতে চাই। আমাদেরকে জানিয়েছেন তফসিল অনুযায়ী পুরোদমে এগিয়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম। 4 জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই বাছাই। এই কার্যক্রমের চতুর্থ দিনে প্রতিটি সংসদীয় আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্রের তথ্য যাচাই করা হয়। নানা অনিয়মের কারণে বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্য গরমিল থাকায় বগুড়া 2 আসনে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। আর কক্সবাজার 2 আসনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। আজকের এই অ্যাকসেপ্টেন্সের মধ্য দিয়ে প্রমাণ হলো ধানের শীষের জনপ্রিয়তা, বিএনপির জনপ্রিয়তা। ঈদের মতো উৎসব মুখর পরিবেশে মানুষরা ভোট কেন্দ্রে যাবে, সেটা হতে গেলে গভর্নমেন্টকে এই আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো করতে, অবৈধ সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে, অস্ত্র উদ্ধার করতে হবে।
রিটার্নিং কর্মকর্তারা বলছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের অনুষ্ঠানের লক্ষ্যে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখা হবে। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। 37 বগুড়া 2 সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারী জনাব মাহমুদুর রহমান মান্না এর মনোনয়নপত্রটি পরীক্ষা করলাম, পরীক্ষান্তে মনোনয়নপত্রটি বাতিল করলাম। তফসিল অনুযায়ী 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি রোববার পর্যন্ত মনোনয়ন যাচাই বাছাই হবে। তানজিল হাসনাত, সময় সংবাদ। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করেই নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরায় সাংবাদিকদের তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। ভালো একটা নির্বাচন হবে এবং সেই অনুযায়ী আমরা সারা বাংলাদেশে একটা বিপুল সমারোহ দেখছি, বিপুল সাজসজ্জা সমারোহ। সমস্ত জনগোষ্ঠী, আমাদের মুসলমান ভাই বোন, হিন্দু ভাই বোন, খ্রিস্টান ভাই বোন, আমাদের পাহাড়ি ভাই বোন, সবাই যাতে সুন্দরভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন সেটা আমরা চেষ্টা করছি। ইন্টারন্যাশনাল আগ্রহটা খুবই বেশি। তারা দেখছে যে বাংলাদেশ একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের পর্যায়ে আছে এবং তারা আমাদের মতোই তারাও আশাবাদী যে বাংলাদেশে একটা স্মুথ ডেমোক্রেটিক ট্রানজিশন হবে, একটা সুন্দর ইলেকশন হবে। নির্বাচনের আগেই যাচাই বাছাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেক্ষেত্রে আলোচিত কি ঘটনা ঘটলো এবং কেন আসলে যাদের বাতিল করা হলো তাদের বাতিল করা বা তাদের আর কি সুযোগ থাকছে? রাব্বি, আপনি ঠিকই বলেছেন। এটি আসলে এই মুহূর্তে আসলে খুবই সেন্সিটিভ বিষয়। আমরা একটু দেখে আসতে চাই আসলে মাহমুদুর রহমান মান্না, যিনি নাগরিক ঐক্যের সভাপতি এবং আলোচিত ব্যক্তিত্ব রাজনীতিতে, তার মনোনয়নপত্রের স্বাক্ষরের যে তারিখ সেটিতে আসলে ভুল পাওয়া গিয়েছে। সেই কারণে মাহমুদুর রহমান মান্না, যিনি বগুড়া 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাগরিক ঐক্য থেকে, বিএনপি সমর্থিত, পাশাপাশি তার দলের প্রতীক নিয়ে তিনি লড়ছেন, তার মনোনয়নপত্রটি বাতিল হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি হামিদুর রহমান আজাদ, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল, পাশাপাশি কক্সবাজার 2 আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী, তার যে মনোনয়নপত্র বাতিলের ক্ষেত্রে যে ত্রুটি ধরা পড়েছে সেটি হচ্ছে তথ্য গোপনের অভিযোগ। পাশাপাশি আপনি যেমনটি বলছিলেন যে এই যে প্রাথমিক বাছাইয়ে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা কিন্তু আপিলের সুযোগ পাবেন এবং আপিলে যদি তারা তাদের যে তথ্য রয়েছে সেই তথ্যের সপক্ষে প্রমাণ তারা যদি উপস্থাপন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু তারা তাদের প্রার্থিতা বা মনোনয়নপত্র বৈধ হবে বা প্রার্থিতা ফিরে পাবেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, এই যে পুরো নির্বাচনের যে বিষয়টি, ভোটটা কেমন হবে সেটি নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটি আগ্রহ কাজ করছে, যদিও গত 3টি নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আমরা দেখতে পেয়েছি আজকে মাগুরায় তিনি বলেছেন যে সবার অংশগ্রহণে, অর্থাৎ একটি জাতিতে যত ধরনের মানুষ রয়েছে, ধর্ম, বর্ণ, গোত্র সব নির্বিশেষে, পাহাড়ি, সমতল সবাই সমান সুযোগ পাবে এই ভোটে, অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ডে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সরকার চেষ্টা করছে, এমনটি কিন্তু জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শাকির, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মোনাজাত, একই সাথে শক্তিতে পরিণত করে বিএনপির যে রাজনীতি বা নেতৃবৃন্দের যে বক্তব্য এবং নির্বাচনে যাচাই বাছাইয়ের পর কি অবস্থা এবং সামগ্রিক বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকির আহমেদ। এদিকে নির্বাচনী লড়াইয়ে রাজনৈতিক দলগুলোর কাছে উপেক্ষিত নারী প্রার্থী মনোনয়ন, এমনকি জুলাই সনদে দেয়া 5% নারী মনোনয়ন প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা রক্ষা করেনি দলগুলো। সারা দেশে 2500-এরও বেশি মনোনয়ন জমা পড়লেও নারী মাত্র 110 জন। দলগুলো বলছে মাঠের হিসাব নিকাশের কারণে অনেক ক্ষেত্রে সম্ভব হচ্ছে না কাঙ্ক্ষিত সংখ্যায় নারী প্রার্থী মনোনয়ন। তবে বিশ্লেষকরা দায়ী করছেন দলগুলোর সদিচ্ছাকে। ফারুক ভাই রবিনের রিপোর্টে দেখব বিস্তারিত। রাজপথে লড়াই, আন্দোলন, স্লোগান, মিছিলে সামনের কাতারেই চোখে পড়ে নারীদের। তবে ক্ষমতার হিসেব নিকেশে অনেকটি বদলে যায় দৃশ্যপট। এবারের জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতার ক্ষেত্রেও পিছিয়ে রাখা হয়েছে নারীদের। 3টি ধর্মভিত্তিক দল বাদে 27টি দলের প্রতিশ্রুতি ছিল জুলাই সনদ সইয়ের পরবর্তী নির্বাচনে প্রতিটি দল ন্যূনতম 5% আসনে নারী প্রার্থীকে মনোনয়ন দেবে। ধাপে ধাপে তা উন্নীত হবে 33%। কিন্তু বাস্তবে অনেক দল তার ধারে কাছেও যায়নি, বরং নির্বাচনে দৌড়ে থাকা অর্ধেকের বেশি দল কোনো আসনেই নারী প্রার্থী দেয়নি। 5% প্রতিশ্রুতি পূরণে 300 আসনের বিপরীতে নারী প্রার্থী দিতে হবে 15টিতে। সদ্য প্রয়াত বেগম জিয়ার 3 আসনের বাইরে এবার বিএনপি থেকে মনোনয়ন জমা দিয়েছেন 10 নারী। অন্যদিকে জামায়াতের নেতৃত্বাধীন 10 দলীয় জোটভুক্ত দলগুলোর দাখিল করা মনোনয়নের মধ্যে নারী কেবল এনসিপির 3 প্রার্থী।
নির্বাচনী দৌড়ে থাকা অন্যান্য দলগুলোর নারী মনোনয়নের চিত্রও আশাব্যঞ্জক নয়। সব মিলিয়ে সারা দেশে 2582টি মনোনয়ন জমা পড়লেও নারী প্রার্থী মাত্র 110 জন। কিন্তু নারীদের মনোনয়ন দিতে রাজনৈতিক দলগুলোর কেন এত অনীহা? উত্তরটা প্রায় অভিন্নই। অনেক জায়গায় নারী আছে, কিন্তু সেখানে আবার আমাদের পুরুষ প্রার্থীর হেভিওয়েট প্রার্থীরা রয়ে গেছে, নারীকে নামতেই দেয় না। সব মিলিয়ে সরাসরি নির্বাচন করে নারীরা এই পর্যায়ে আসাটা আসলে কিছু সীমাবদ্ধতা আছে। বিশ্লেষকরা মনে করেন পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনায় প্রান্তিক অবস্থানে যাচ্ছে নারীর ক্ষমতায়ন। শুধু ভোটার হিসেবেই বিবেচনা করছি, তারা যে ভোট পেতে পারেন, প্রার্থীও হতে পারেন, সেই জায়গায় কিন্তু আমাদের মন মানসিকতার উত্তরণ ঘটেনি। ঐকমত্য কমিশনেও তাদের পক্ষ থেকে প্রস্তাব করা হলো বড় বড় দলগুলোর 5 থেকে 7%, ঠিকই দয়া দাক্ষিণ্য। এর আগে 11 সরকারের সময় নির্বাচন কমিশন 2020 সালের মধ্যে 33% নারী নেতৃত্বের শর্ত বেঁধে দিল, তা পূরণ করতে পারেনি রাজনৈতিক দলগুলো। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, সরাসরি ভোটে সংসদের সাধারণ আসনে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য অপেক্ষায় থাকতে হবে আর কতকাল, নাকি মোটা দাগে সংরক্ষিতই থাকবে আইনসভায় নারীর প্রতিনিধিত্ব? ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে। সরবরাহ সংকটে রাজধানীর সবজি বাজার, কেজিতে দাম বেড়েছে 40 টাকা পর্যন্ত। শীতের দোহায় বিক্রেতাদের, দেশি কমলেও ঊর্ধ্বমুখী আমদানি করা পেঁয়াজের দর। ওসমান হাদী হত্যার বিচার দাবিতে কাল থেকে মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। 7 জানুয়ারির মধ্যে হাদী হত্যার বিচারে চার্জশিট দাখিলের সময়সীমা বেঁধে আলটিমেটাম দিয়েছে ওই সংগঠনটি। নয়তো 7 জানুয়ারির পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা। আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই শুক্রবার জুমার নামাজের পর শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে জড়ো হন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহবাগ ও এর আশপাশের এলাকা। ওসমান হাদীর দীর্ঘদিনের সহযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের অন্তর্বর্তী সরকারকে 7 জানুয়ারির মধ্যে হাদী হত্যার বিচারের চার্জশিট দাখিলের সময়সীমা বেঁধে দিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। আমাদের কাছে সরকার সময় দেয় 7 তারিখ পর্যন্ত। আমরা দেখছি যে আমরা যে 22 কার্যদিবস বাকি আছে, এর মধ্যে 7 তারিখকে আমরা গণনা করতে চাই। 7 তারিখের পরে আমরা চূড়ান্ত আন্দোলনে যাব। এরপরে এই সরকার থাকলে কি চলে গেল, এগুলো আমাদের দেখবার বিষয় না। শনি ও রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে হাদী হত্যার বিচার সহ 4 দাবি নিয়ে আলোচনা করার কথাও জানান জাবের। এছাড়াও শনিবার থেকে মার্চ ফর ইনসাফ কর্মসূচির ঘোষণা দেন তিনি। আগামীকাল থেকে 6 তারিখ পর্যন্ত আমাদের কর্মসূচি হচ্ছে মার্চ ফর ইনসাফ। সরকারের সাথে কথা বলবো, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবো। যদি আমাদের কাছে মনে হয় যে তারা আমাদেরকে সহযোগিতা করতে ইচ্ছুক না, আগামীকাল আমরা এখানে সারাদিনের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করবো। আমরা রাতেও বাসায় যাব না। প্রয়োজনে আমাদের যদি হরতাল ডাকতে হয় আমরা হরতাল ডাকবো। আমাদের যদি প্রয়োজনে পুরো বাংলাদেশ অবরোধ ডাকতে হয়, জেলা, উপজেলা, গ্রাম, সব জায়গায় আমরা প্রয়োজনে অবরোধ ডাকবো। হাদী হত্যাকারীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুরে সক্রিয় শীর্ষ সন্ত্রাসীদের 4 স্টার গ্রুপ। 4 শীর্ষ সন্ত্রাসী বিদেশে বসে স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে করাচ্ছেন হত্যা, চাঁদাবাজি সহ নানা অপকর্ম। রাজধানী পল্লবী ও শাহ আলীতে অভিযান চালিয়ে 4 স্টার গ্রুপের 3 সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতারের পর এসব তথ্য দিয়েছে র্যাব। বিদেশে বসে 4 স্টার গ্রুপ নির্বাচন ঘিরে নাশকতার পরিকল্পনা করছে কিনা তাও খতিয়ে দেখছে র্যাব। রাজধানীর পল্লবী ও শাহ আলী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি সহ আলোচিত সন্ত্রাসী সংগঠন 4 স্টার গ্রুপের 3 শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব 4। জাতীয় নির্বাচন সামনে রেখে দেশব্যাপী সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানায় র্যাব 4 অধিনায়ক স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম। অবৈধ অস্ত্রধারী 3 জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে পল্লবী থানাধীন লালমাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা হতে
তাদের দেয়া তথ্য মতে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। র্যাব জানায় মিরপুর, পল্লবী, রূপনগর ও শাহ আলী এলাকায় চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল গ্রেফতারকৃত ডন মুক্তি, হকি সুমন ও শুটার বাপ্পি। মানুষের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজি সহ নানা ধরনের অপরাধমূলক ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। ব্রিফিংয়ে জানানো হয় এর আগে গেল 29 ডিসেম্বর তাদের সহযোগী শীর্ষ সন্ত্রাসী ভাগিনা সজীব ও কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবু ওরফে পিচ্চি বাবুকে গ্রেফতার করে র্যাব সদস্যরা। র্যাব জানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, অস্ত্র ও মাদক সহ একাধিক মামলা রয়েছে। ভাগিনা সজীবকে একটি বিদেশি পিস্তল। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে। ইয়েমেনের হাদ্রামাউত প্রদেশের সৌদি সমর্থিত গোষ্ঠীর বিমান হামলা, নিহত 7, আহত 20। বিচ্ছিন্নতাবাদী দল এসটিসির অবকাঠামো লক্ষ্য করে অভিযান, দাবি স্থানীয় গভর্নরের। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, সঙ্গে হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট। তীব্র শীতে নাকাল রাজধানীবাসী। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কুয়াশা কমে আসতে পারে। এদিকে ঘন কুয়াশার কারণে শাহজালাল বিমানবন্দরে নামতে পারেনি 9টি ফ্লাইট। শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শুক্রবার সকাল থেকেই কুয়াশার চাদরে মোড়া রাজধানী ঢাকা। গেল কয়েকদিনের মতোই শীতে জবুথবু জনজীবন। বেলা গড়িয়েও দেখা নেই সূর্যের। কুয়াশা আর বাতাসের কারণে ভারী পোশাকেও শীত মানছে না। বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। আসলে এত শীত আমরা এর আগে কখনো দেখি নাই। প্রচণ্ড শীতে অফিসে যেতে যাওয়া আসা করতে অনেকটা কষ্টকর, এবং আমরা যে শীতের পোশাকও পরতেছি এমন হচ্ছে যে এই শীতের পোশাকেও আমাদের শীত মানছে না। ছিন্নমূল আর খেটে খাওয়া মানুষের একেবারেই বেহাল অবস্থা। নেই পর্যাপ্ত গরম কাপড়, জীবিকার তাগিদে ছুটতে হচ্ছে শহর জুড়ে। তাই তো আগুন ধরিয়ে শীত নিবারণের চেষ্টা। আমরা তো যেমন হোক ভারী পোশাক গাদ দিয়ে আসি, অনেকের কাছে তো মনে করেন এরকম ভারী পোশাক নাই, এজন্য মনে করেন শীতে অনেক কষ্ট হয় অনেকের। এই শীতের মধ্যে আমরা কষ্ট করি, বউ বাচ্চা রেখে রাস্তায় বাড়াই, রাস্তায় টিপ নাই, তবু ঘুরতে হয়। আবহাওয়া অধিদপ্তর বলছে 2 থেকে 3 দিনে ধীরে ধীরে দেখা মিলবে সূর্যের। কমে আসতে শুরু করবে শীতের তীব্রতা। এরই মধ্যে বাড়তে শুরু করেছে তাপমাত্রাও। সূর্যের আলোটা পাওয়া যাচ্ছে না এবং দিনে তাপমাত্রা কমে যাচ্ছে এবং ল্যান্ড গরম হচ্ছে না। এই কারণে আমাদের শীতের অনুভূতি বেড়ে চলছে। তো এরকম অবস্থা আগামী আরও শীত জানুয়ারি মাস আরও কয়েকদিন থাকবে। এদিকে শুক্রবার ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পারায় 6টি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে ডাইভার্ট করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটের বেশিরভাগ ফ্লাইট আসছে 1 থেকে 3 ঘন্টা দেরি করে। শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। ঘন কুয়াশায় গাইবান্ধায় ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে 2 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 যাত্রী। ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী একটি বাস ঘন কুয়াশার কবলে পড়ে একটি সিমেন্ট বোঝাই ট্রাককে সজোরে পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে 2 যাত্রী নিহত হন। এদিকে ময়মনসিংহে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার 1 যাত্রী নিহত হয়েছেন। ঘন কুয়াশায় মাদারীপুরের শিবচরে বাস ও প্রাইভেট কার সহ 4টি যানের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 10 জন। এছাড়া মুন্সিগঞ্জের শ্রীনগর ও মেদিনী মণ্ডলে 5টি গাড়ির সংঘর্ষে আহত হয়েছেন 11 জন। সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে 40 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন শীতের কারণে সরবরাহ সংকটে বেড়েছে দাম। ঊর্ধ্বমুখী মুরগির দরও, তবে কমেছে দেশি পেঁয়াজের দাম। অন্যদিকে কেজিতে 10 টাকা বেড়েছে চিনির দাম। নিত্যপণ্যের বাজারে স্বস্তি দিয়ে গেল বছর শেষ হলেও নতুন বছরের প্রথম শুক্রবারেই অস্বস্তিতে সবজি বাজার। রাজধানীর কারওয়ান বাজার বিভিন্ন সবজিতে ঠাসা থাকলেও প্রতি কেজিতে দাম বাড়তি 20 থেকে 40 টাকা। সিম 70 থেকে 80, বরবটি ও টমেটো 100 টাকা কেজি, আর প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়। মৌসুমেও বেশি দামের কারণে ক্ষুব্ধ ক্রেতারা। শীতকালের দাম সেই হিসেবে সবজির দাম একটু বেশি। এখন সিজন, এখন দাম কম হওয়ার কথা। গত সপ্তাহ বা তার আগের সপ্তাহ চাইতে
20%-এর মতো বেশি মনে হইতে আছে। শীতকাল হিসাবে যতটুকু কমার কথা ততটুকু কমতেছে না। একদিন একটু কম গেলে পরের দিনকে দেখা যায় পরিবহন এটা ওটা মিলিয়ে দেখা যায় যে দাম এত পরিমাণ দাম বাড়িয়ে দেয় তার কোনো হিসাব থাকে না। বিক্রেতারা বলছেন কুয়াশার কারণে বাজারে সরবরাহ কমেছে। এই কয়েকদিন প্রচন্ড ঠান্ডার কারণে কিছু সবজি তুলতে পারে না, এই হয়তো এরকম একটা কারণ হইতে পারে। এক সপ্তাহের মতন কুয়াশা, রোদ্র উঠলে ইনশাল্লাহ সবজির দামগুলো আরো কমবো। সরবরাহ কম থাকার কারণে সবজিগুলোর দামগুলো বেশি। বাজারে 30 টাকা পর্যন্ত দাম বেড়ে খুচরায় আবারও 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। পাইকারিতেই বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। 2 দিন থেকে একটু বাড়তি, আগে বিক্রি করতাম 60 টাকা, কালকে বেচছি আপনার 100 টাকা, আজকে আবার 20 টাকা কমছে, আজকে বেচতেছে 80 টাকা। ঊর্ধ্বমুখী মুরগির দামও চাহিদার তুলনায় সরবরাহ কমের যুক্তিতে 20 টাকা বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে 170 টাকায়, আর প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 110 টাকায়। গেছে সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু বাজার বাড়তি, প্রতি কেজি আমরা 10, 15, 20 টাকা বাড়তি। চাহিদা হিসাবে কিন্তু আপনার মুরগি আমদানি হইতেছে না। ডিমের বাজার মোটামুটি স্থিতিশীল আছে, 110 টাকা, 108 টাকা লাল ডিমের ডজন চলতেছে, আর সাদা মুরগির ডিম আছে 100 টাকা ডজন। মৌসুমে আগাম দেশি পেঁয়াজের দাম কমে খুচরায় প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। আসন্ন রমজানে খেজুরের বাজার নিয়ন্ত্রণে রাখতে শুল্ক হার 10% কমে 15% নির্ধারণ করেছে সরকার। এতে প্রতি কেজি খেজুরের প্রকার ভেদে দাম কমবে 10 থেকে 100 টাকা পর্যন্ত। শাখা টিভি ক্যামেরায় কমলদের রিপোর্ট। সরকার খেজুরের আমদানি শুল্ক হার 25% থেকে কমিয়ে 15% নির্ধারণ করে প্রজ্ঞাপন জারির পর থেকেই বেড়েছে খেজুরের ডেলিভারি। খেজুরের নতুন আমদানি শুল্ক হার 2026 সালের 31 মার্চ পর্যন্ত বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়েছে জারিকৃত প্রজ্ঞাপনে। বর্তমানে যেহেতু ডিউটি পরিমাণ কমেছে, সেক্ষেত্রে আমদানি পরিমাণ বাড়তে পারে। যেহেতু মূল্যটা কম হবে, সেক্ষেত্রে বাজারে খেজুরের দামটা একটু কম থাকবে। চট্টগ্রাম কাস্টম হাউজের সবশেষ তথ্য অনুযায়ী 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাসে 7225 মেট্রিক টন অভিজাত এবং 620 মেট্রিক টন সাধারণ খেজুর ডেলিভারি নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত ব্যবসায়ীদের দাবির মুখে শুল্ক কমিয়েছে সরকার। এখন ব্যবসায়ীরা বলছেন, যখনই শুল্ক কমানোর কথা ছিল তখন কমানো হয়নি, কমাতে দেরি হয়েছে। এতে যেমন আমদানি বাধাগ্রস্ত হয়েছে, তেমনি ড্যামেজ গুনতে হচ্ছে চট্টগ্রাম বন্দরে। আমাদের প্রয়োজন আগস্টে ডিউটি কমানো, কিন্তু সরকার কমিয়েছে ডিসেম্বরে এসে। এটা ভোক্তারা পুরাপুরি সুবিধা পাবে বলে আমি মনে করি না। এদিকে শুল্ক হার কমানোর প্রতিক্রিয়া পড়তে শুরু করেছে খেজুরের বাজারে। গত এক সপ্তাহের ব্যবধানে 5 কেজির প্রতি প্যাকেট আম্বর এবং মরিয়াম খেজুরের দাম 2000 টাকা কমে 5 ও 4000 টাকা, আজোয়া 1000 টাকা কমে 4000 টাকায় বিক্রি হচ্ছে। এই 15 দিনে যে পরিমাণ ড্যামেজ হয়েছে, তাহলে আমাদের যে যা কমাইছে তার থেকে প্রায় সেম হয়ে যাবে। বাংলাদেশে বছরে প্রায় 1 লাখ মেট্রিক টন খেজুরের চাহিদা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাণিজ্যিক বিরোধ দ্রুত ও কার্যকর উপায়ে নিষ্পত্তি করতে বাণিজ্যিক আদালত গঠন করে অধ্যাদেশ জারি করা হয়েছে। বিনিয়োগ বৃদ্ধি ও দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে এই উদ্যোগ নিয়েছে সরকার। আমদানি রপ্তানি, ব্যবসায়িক চুক্তি, জাহাজ, বিমান সম্পর্কিত লেনদেন ও চুক্তি মেধাস্বত্ব বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি করা হবে বিশেষ এই আদালতে, যা ব্যবসা বাণিজ্যে আস্থা বৃদ্ধি ও বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এলডিসি উত্তরণে যেমন দীর্ঘমেয়াদী কর কাঠামো দরকার, তেমনি বাণিজ্যিক কর্মকাণ্ডে কোনো বিরোধ তৈরি হলে তা দ্রুত নিষ্পত্তি করতে এই উদ্যোগ নিয়েছে সরকার। অপরাধ স্বীকার করে জরিমানা দিলে দুর্নীতিবাজকে মাফ করে দিতে পারবেন বিচারক। দুর্নীতি দমন কমিশন আইন সংশোধন করে এমন উপধারা সংযোজন করা হয়েছে। এ নিয়ে উদ্বেগ জানিয়ে দুদক সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব পালন করা টুয়াবি নির্বাহী পরিচালক বলেন, ভবিষ্যৎ ক্ষমতাসীনদের স্বার্থ রক্ষায় এই আইন খুলে দিয়েছে দুর্নীতির দুয়ার। তাসলিম তৌহিদের রিপোর্ট। আপনার সাথে আমরা ছিলাম, আমরা আছি, আমরা ভবিষ্যতেও থাকব। চলতি বছরের মাঝামাঝি নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে প্রায় 800 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলা করেছিল দুদক। বিদ্যমান আইনে সেই মামলায় টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও জামিন হয়নি তার। গেল 23শে ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন আইন 2004 সংশোধন করে গেজেট প্রকাশ করে সরকার, যেখানে 2004 সালের আইনে একটি নতুন উপধারা সংযুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, কোন দুর্নীতিবাজ ব্যক্তি অপরাধ স্বীকার করে জরিমানা, ক্ষতিপূরণ বা উভয় দিতে রাজি থাকলে আদালত চাইলে ক্ষমা করতে পারবেন। 2004 সালের আইনে 2004 সালের 21 ডিসেম্বর 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 2004 সালের 21 ডিসেম্ব
এই সিদ্ধান্তের সমালোচনা করে সাবেক জেলা জজ ও দুর্নীতি বিরোধী সমন্বয় কমিটির এই নেতা বলেন, এতে আদালত প্রভাবিত হবে। আইনটির অপব্যবহার অনেক বেশি হয়ে যাবে এবং এটার ফেয়ার জাস্টিস হওয়ার সম্ভাবনা কমে যাবে। সেক্ষেত্রে কেউ জীবনে জেলই তো খাটবে না, প্রথম দিনই তো যে অপরাধ স্বীকার করে টাকা জমা দিয়ে বের হয়ে চলে আসবে। দুদক সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব পালন করা টিআইবির নির্বাহী পরিচালক অভিযোগ করেন, তাদের প্রস্তাবনায় এমন কোনো বিষয় ছিল না। আমলাতান্ত্রিক চাপে এবং রাজনৈতিক শক্তি যারা ক্ষমতায় আসবেন তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য এটা করা হয়েছে। মানে এর মাধ্যমে আমি যেটা বলছি, এই শব্দটাই ব্যবহার করবো, দুর্নীতির ফ্লাডগেট তৈরি হবে। যদিও দুদক মহাপরিচালক জানান, সরকারের এই সিদ্ধান্ত নিয়ে তাদের কিছুই বলার নেই। এই বিষয়ে আমাদের যদি কোনো বিষয় থাকে, কমিশন সে বিষয়ে পর্যালোচনা করে পরবর্তীতে এই বিষয়ে কমিশনের অবস্থান জানাবেন। গণ অভ্যুত্থানের পর যখন হাজার হাজার কোটি টাকা পাচার ও আত্মসাতের ঘটনায় একের পর এক মামলা ও চার্জশিট হচ্ছে, তখন এ ধরনের আইন জনমনে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাসনিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। ইয়েমেনের হাদ্রামাউত প্রদেশে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব সমর্থিত গোষ্ঠী, আর এতে 7 জন নিহত ও 20 জন আহত হয়েছেন। বিচ্ছিন্নতাবাদী দল এসটিসি প্রধানের দাবি, শুক্রবার আল খাসা এলাকায় একটি ক্যাম্পেই হামলা চালানো হয়, আর অভিযোগ সৌদি আরব এ বিমান হামলা চালিয়েছে। এদিকে এক বিবৃতিতে প্রদেশের গভর্নর জানিয়েছেন, উত্তেজনা বাড়াতে নয়, বরং নিরাপত্তা রক্ষার্থে বিচ্ছিন্নতাবাদী দলটির অবকাঠামো লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়েছে। এর আগে গেল শুক্রবার একই প্রদেশে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব। বিচ্ছিন্নতাবাদী দলটিকে শান্তিপূর্ণভাবে প্রদেশ ছাড়ার আহ্বান জানিয়েছিল রিয়াদ। এদিকে বিক্ষোভে উত্তাল ইরান। লোরেস্তান প্রদেশের আলাদা শহরে সংঘর্ষে বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য সহ 4 জন হয়েছে নিহত। চাহার মহাল ও বাখতিয়ারি প্রদেশের সহিংসতায় প্রাণ হারিয়েছেন আরও 2 জন। ব্যাপক মুদ্রাস্ফীতি ও রিয়ালের দরপতনের জেরে ইরান জুড়ে চলছে বিক্ষোভ, যা ছড়িয়ে পড়েছে দেশটির একাধিক প্রদেশেও। কোথাও কোথাও বিক্ষোভ থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে ঘটেছে প্রাণহানির ঘটনাও। গণমাধ্যম জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ইরানের পশ্চিমাঞ্চলের লোরেস্তান প্রদেশে একটি পুলিশ স্টেশনে হামলা চালায় বিক্ষোভকারীরা। এক পর্যায়ে পুলিশের দিকে পাথর ছোড়ার পাশাপাশি বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। এ ঘটনায় কয়েকজনকে আটক করে তাদের কাছ থেকে অস্ত্র জব্দ করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার সকালে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের চাহার মাহাল ও বাখতিয়ারি প্রদেশে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়। এছাড়া বুধবার দেশটির লোরেস্তান প্রদেশে সহিংসতায় নিজেদের একজন সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী। ওই দিন বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তারেরও ঘটনা ঘটে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আগুনে ঘি ঢালেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা শাহ পাহলভি। নতুন বছরের এক বার্তায় আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চান তিনি। এমন পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আন্দোলনের পেছনে বিদেশি চাপকে দায়ী করেন তিনি। নিরাপত্তা জোরদারে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশও দেন তিনি। গেল রোববার তেহরানের খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানের রিয়ালের মান রেকর্ড সর্বনিম্ন স্তরে পৌঁছায়। এর পরপরই বিক্ষোভ ও ধর্মঘট করেন নাগরিকরা। নাসরিন রুমি, সময় সংবাদ। দেখছেন রাতের সময়। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের 2026 সালের হোম সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। দেশের মাটিতে সব সিরিজের দিনক্ষণ এবারই প্রথম একবারে প্রকাশ করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। এবছর বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান, নিউজিল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ। তবে এখন এই সিরিজগুলোর ভেন্যু চূড়ান্ত করেনি বোর্ড। সবগুলো সিরিজই আইসিসির ভবিষ্যৎ সফর সূচির অংশ। সেই সঙ্গে গত বছর স্থগিত হওয়া ভারত সফরও রাখা হয়েছে এই সূচিতে। বিশ্বকাপের বছরে ব্যস্ত সূচিতে ঠাসা দেশের ক্রিকেট। আন্তর্জাতিক মঞ্চে ভারত শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপ দিয়ে শুরু হবে টাইগারদের পথ চলা। টি-20 বিশ্বকাপ অভিযান শেষে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান, খেলবে টাইগারদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ। এ সফরে 3 সংস্করণে খেলা হওয়ার কথা থাকলেও মার্চ এপ্রিলে পিএসএল থাকায় তা হবে 2 ভাগে। 9 মার্চ ঢাকায় আসবে পাকিস্তান। 12, 13 ও 14 এপ্রিল খেলবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। 17 মার্চ দেশে ফিরে যাবে মেন ইন গ্রিন। 26 মার্চ পিএসএল শুরু হয়ে শেষ হবে 3রা মে। এই টুর্নামেন্ট শেষ করে আবারও বাংলাদেশে আসবে তারা। এই দফায় টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে 8 ও 16 মে 2টি টেস্ট খেলবে তারা।
পাকিস্তানের বিপক্ষে এ দুই সিরিজের মাঝেই 13 এপ্রিল বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। 3টি করে ওয়ানডে ও টি-20 ম্যাচ খেলবে ব্ল্যাক ক্যাপস। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে 17, 20 ও 23 এপ্রিল। টি-20 সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে 27, 29 ও 2 মে। 2 জুন বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। খেলবে 3 ওয়ানডে ও 3 ম্যাচের টি-20 সিরিজ। একই সময় যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের উন্মাদনার মাঝেই 5, 8 ও 11 জুন 3 ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। টি-20 সিরিজের ম্যাচগুলো হবে 15, 18 ও 20 জুন। অস্ট্রেলিয়ার পর আগস্ট সেপ্টেম্বরে দেশের মাটিতে হবে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সিরিজ। 28 আগস্ট 3 ম্যাচের ওয়ানডে ও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসবে টিম ইন্ডিয়া। 1, 3 ও 6 সেপ্টেম্বর হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। এরপর 9, 12 ও 13 সেপ্টেম্বর 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ ভারত। ব্যস্ত বছরে বাংলাদেশ দল তাদের শেষ হোম সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। 18 অক্টোবর আসবে ক্যারিবীয়রা। 22 থেকে 24 অক্টোবর খেলবে 3 দিনের প্রস্তুতি ম্যাচ। এরপর 28 অক্টোবর থেকে 1 নভেম্বর হবে প্রথম টেস্ট। 5 থেকে 9 নভেম্বর দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এছাড়াও বিসিবির সূচিতে শ্রীলঙ্কা এ দলের বাংলাদেশ সফর করারও কথা রয়েছে। আগামী মে মাসে হবে এই সিরিজ। 3টি 4 দিনের ও 3টি 1 দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এ ও শ্রীলঙ্কা এ দল। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে সমাধিস্থলে মানুষের ঢল। কবর জিয়ারত করলেন স্বজনরাও। গুলশানের আজাদ মসজিদে বিশেষ দোয়ায় অংশ নিলেন তারেক রহমান। নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে খুলে ফেলা হলো দলীয় ব্যানার ফেস্টুন। তারেক রহমানের নির্দেশে পর্যায়ক্রমে সরানো হবে সারা দেশে, জানালেন রিজভী। এবং সারা দেশে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ব্যস্ততা। জামাত নেতা আজাদ ও নাগরিক ঐক্যের মান্নার প্রার্থিতা বাতিল। বাদ পড়লেও সুযোগ পাবেন আপিলের। এই ছিল রাতের সময়। এরপর দেখুন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।